নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত। আর আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। আর মাস দুয়েকের মধ্যেই হতে চলা বাংলার সাধারণ নির্বাচনের দিকে লক্ষ্য রেখে আমাদের সমীক্ষক দল নেমে পড়েছে ময়দানে। 23টি জেলার 294টি আসনের সমীক্ষা একটি একটি করে তুলে আনছে আপনাদের জন্য, আর আমরাও তা পর্যায়ক্রমে দেখাতে চলেছি। আজকে যে জেলা নিয়ে আমরা সমীক্ষা করতে চলেছি তার জন্য বোধহয় আপনারা অধীর অগ্রহে অপেক্ষা করছিলেন এতদিন ধরে। হ্যাঁ, আজকে আমরা করব পূর্ব মেদিনীপুরের সমীক্ষা, যে জেলার জন্য কার্যত গোটা বঙ্গবাসী তাকিয়ে আছে। কেননা এই জেলার স্থানীয় নেতা, এই জেলার ছেলে ভূমিপুত্র শুভেন্দু অধিকারী, তিনি কার্যত বিদ্রোহ ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এক সময় লক্ষণ শেঠের মতো দোর্দণ্ডপ্রতাপ নেতার বিরুদ্ধে যিনি বুক চিতিয়ে লড়াই করেছিলেন, নন্দীগ্রামের নায়ক বলা হয় যাকে, তিনি তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বিধায়ক পদ থেকে। তারপর দল ছেড়ে যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে, এবং সেইখানে যোগ দিয়ে তিনি ডাক দিয়েছেন রাজ্য থেকে এই তৃণমূল সরকারকে নাকি উৎখাত করতে হবে। অন্যদিকে কম যান না তৃণমূল নেত্রী, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর এই চ্যালেঞ্জ তিনি গ্রহণ শুধু করেননি, তাকে পাল্টা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন। যে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে তিনি বিধায়ক ছিলেন, এবার সেখান থেকে তিনি নিচে প্রার্থী হওয়ার জন্য মনোবাসনা রেখেছেন, এবং তার ফলে জমজমাট এই জেলা, জমজমাট নন্দীগ্রাম। হয়তো কলকাতার দিকে যতটা লক্ষ্য থাকবে না, তার থেকে বেশি লক্ষ্য থাকবে এই জেলা নিয়ে, তার থেকে বেশি লক্ষ্য থাকবে নন্দীগ্রাম নিয়ে। নন্দীগ্রাম এখন শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতের ক্ষেত্রে আলোচনার কেন্দ্রে চলে এসছে। যাই হোক, আমরা সেই পূর্ব মেদিনীপুর জেলার 16টি আসনের সমীক্ষা আপনাদের শোনাবো। তার আগে যথারীতি বিধিসম্মত সতর্কীকরণ, এই সমীক্ষা কিন্তু কোনোভাবেই নির্বাচনকে প্রভাবিত করার জন্য করা হচ্ছে না। রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন বাংলার মানুষ ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে কি ভাবছেন তারই একটা প্রতিচ্ছবি আমরা তুলে আনার চেষ্টা করছি মাত্র। এই সমীক্ষার জন্য ডেটা আমরা গত 16 থেকে 31শে জানুয়ারির মধ্যে কালেক্ট করেছি, এবং রাজ্যের প্রায় 45,000 মানুষের সঙ্গে কথা বলে এই জেলার সমীক্ষা আমরা তৈরি করেছি। আমরা শুরু করছি পূর্ব মেদিনীপুর জেলার সমীক্ষা, যে জেলায় মোট 16টি আসন আছে। প্রথমেই কথা বলবো আমরা তমলুক আসন নিয়ে, যেখানে একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোর বিরোধী বলে পরিচিত নির্বেদ রায়কে 2016 নির্বাচনে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস, কিন্তু তিনি অশোক কুমার দিন্দা সিপিআই প্রার্থীর কাছে পরাজিত হন। শুভেন্দু অধিকারীর সঙ্গেই কিন্তু এই অশোক দিন্দাও দলবদল করেছেন, তিনি এখন গেরুয়ার নামাবলী গায়ে চড়িয়েছেন। সেই তমলুক কেন্দ্রে 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 44.47%, বিজেপির ঝুলিতে গিয়েছিল মাত্র 6.63%। বামফ্রন্ট কংগ্রেস জোট এখান থেকে পেয়েছিল 44.72%, অন্যান্যরা 3.06%, এবং নোটায় গিয়েছিল 1.12%। 2019-এর লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেল 42.85%, বিজেপির ঝুলিতে গেল 39.86%, বামফ্রন্ট এখান থেকে পেল 12.79%, কংগ্রেসের ঝুলিতে গেল 0.97%, অন্যান্যরা 2.68%, এবং নোটাই গেল 0.84%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম, সেই সমীক্ষায় এখান থেকে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী ছিল 39%, বিজেপি 42%, বামফ্রন্ট কংগ্রেস জোট 15%, অন্যান্যরা 3%, এবং নোটাই যেতে পারে 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে এখানে আরও নিজেদের জায়গা শক্তপোক্ত করে নিয়েছে গেরুয়া শিবির। শুভেন্দু অধিকারী দলবদলের এফেক্ট, এবং তার ফলে তৃণমূল কংগ্রেস এখান থেকে পেতে পারে 36%, বিজেপি 49%, বামফ্রন্ট কংগ্রেস জোট 11%, অন্যান্য 3%, এবং নোটা 1%। তমলুক আসনের পর আমরা কথা বলবো পাঁশকুড়া পূর্ব আসন নিয়ে, যেখানে তৃণমূল কংগ্রেস 2016 নির্বাচনে প্রার্থী করেছিল বিপ্লব রায়চৌধুরীকে, কিন্তু তিনি সিপিআইএম প্রার্থী শেখ ইব্রাহিম আলীর কাছে পরাজিত হন। 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখান থেকে পেয়েছিল 44.13%, বিজেপি 5.50%, বামফ্রন্ট কংগ্রেস জোট 46.74%, অন্যান্যরা 2.60%, এবং নোটায় গিয়েছিল 1.02%। 2019-এর লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেল 43.93%, বিজেপির ঝুলিতে গেল 39.85%, বামফ্রন্ট এখান থেকে পেল 11.64%, কংগ্রেসের ঝুলিতে গেল 1.48%, অন্যান্যরা 2.20%, এবং নোটাই গেল 0.90%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম, সেখানে ইঙ্গিত ছিল তৃণমূল কংগ্রেস এখান থেকে পেতে পারে 41%, বিজেপি 46%, বামফ্রন্ট কংগ্রেস জোট 10%, অন্যান্য 2%, এবং নোটাই যেতে পারে 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 34%, বিজেপি 52%, বামফ্রন্ট কংগ্রেস জোট 11%, অন্যান্য 2%, এবং নোটাই যেতে পারে 1%। অর্থাৎ এই আসনে ফুটতে পারে পদ্ম, এখান থেকেও কিন্তু নিজেদের জায়গা অনেকটাই শক্তপোক্ত করে নিচ্ছে গেরুয়া শিবির বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। পাঁশকুড়া পূর্বের পর পাঁশকুড়া পশ্চিম নিয়ে আমরা কথা বলবো, যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল ফিরোজা বিবিকে নন্দীগ্রামের শহীদ
মাতা বলে যিনি পরিচিত, সেই ফিরোজা বিবি হারিয়ে দিয়েছিলেন সিপিআই প্রার্থী চিত্তরঞ্জন দাস ঠাকুরকে 2016 নির্বাচনে। তৃণমূল কংগ্রেস এখান থেকে পেয়েছিল 44.19%, বিজেপির ঝুলিতে গিয়েছিল 9.28%, বামেরা এখান থেকে পেয়েছিল 42.68%, অন্যান্যদের ঝুলিতে গিয়েছিল 2.83%, এবং নোটায় গিয়েছিল 1.02%। 2019-এর লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেল 44.09%, বিজেপি পেল 45.42%, বামেরা এখান থেকে পেল 6.09%, কংগ্রেসের ঝুলিতে গেল 2.42%, অন্যান্যরা 1.11% এবং নোটায় গেল 0.87%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম সেখানে ইঙ্গিত ছিল তৃণমূল কংগ্রেস পেতে পারে 32%, বিজেপি 52%, বামফ্রন্ট কংগ্রেস জোট 13%, অন্যান্য 2% এবং নোটায় যেতে পারে 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 31%, বিজেপি 55%, বামফ্রন্ট কংগ্রেস জোট 10%, অন্যান্য 3% এবং নোটায় যেতে পারে 1%। অর্থাৎ পাঁশকুড়া পশ্চিমেও কিন্তু ফুটতে পারে পদ্ম বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এরপর আমরা কথা বলবো ময়না আসন নিয়ে, যেখান থেকে শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত সংগ্রাম কুমার দলুই তিনি প্রার্থী হয়েছিলেন 2016 নির্বাচনে, এবং তৃণমূল প্রার্থী হিসেবে তিনি কংগ্রেস প্রার্থী মানিক ভৌমিককে হারিয়ে দেন এই আসন থেকে। 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস সেখান থেকে পেয়েছিল 50.2%, বিজেপির ঝুলিতে গিয়েছিল 3.24%, বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী এখান থেকে পেয়েছিলেন 44.22%, অন্যান্যরা 1.71% এবং নোটায় গিয়েছিল 0.59%। 2019-এর লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেল 48.33%, বিজেপি 42.40%, বামেরা 5.94%, কংগ্রেসের ঝুলিতে গেল 1.19%, অন্যান্যরা 1.50% এবং নোটায় গেল 0.60%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম সেই সমীক্ষায় ইঙ্গিত উঠে এসেছিল এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 39%, বিজেপি 48%, বামফ্রন্ট কংগ্রেস জোট 11%, অন্যান্যরা 1% এবং নোটাই যেতে পারে 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 37%, বিজেপি 51%, বামফ্রন্ট কংগ্রেস জোট 9%, অন্যান্য 2% এবং নোটাই যেতে পারে 1%। অর্থাৎ ময়না আসন থেকে হাসতে হাসতে জিততে পারেন গেরুয়া শিবিরের প্রার্থী বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। ময়নার পর আমরা কথা বলবো নন্দকুমার নিয়ে, যেখান থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছিলেন সুকুমার দে, এবং 2016 নির্বাচনে তিনি বাম কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী সিরাজ খানকে হারিয়ে এই আসন থেকে জয়ী হন। 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস সেখান থেকে পেয়েছিল 48.11%, বিজেপি ঝুলিতে গিয়েছিল 5.21%, বামফ্রন্ট কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী এখান থেকে পেয়েছিলেন 42.80%, অন্যান্যরা 2.86% এবং নোটায় গিয়েছিল 1.02%। 2019-এর লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেল 46.19%, বিজেপি ঝুলিতে গেল 38.91%, বামেরা এখান থেকে পেল 11.81%, কংগ্রেসের ঝুলিতে গেল 0.98%, অন্যান্যরা 1.48% এবং নোটাই গেল 0.64%। গত নভেম্বর মাসে আমাদের সমীক্ষায় ইঙ্গিত ছিল এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 42%, বিজেপি 37%, বামফ্রন্ট কংগ্রেস জোট 18%, অন্যান্য 2% এবং নোটাই যেতে পারে 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 39%, বিজেপি 43%, বামফ্রন্ট কংগ্রেস জোট 15%, অন্যান্য 2% এবং নোটাই যেতে পারে 1%। অর্থাৎ শুভেন্দু অধিকারীর যোগদানের আগে যে আসন ঘাসফুল শিবিরের জন্য দেখাচ্ছিল, আমাদের বর্তমান সমীক্ষা শুভেন্দু অধিকারীর দলবদলের পর সেই আসন নন্দকুমার কিন্তু চলে যাচ্ছে গেরুয়া শিবিরের দিকে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এরপর আমরা কথা বলবো মহিষাদল আসন নিয়ে, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদার। তৃণমূল সাংসদ, বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের স্বামী সুদর্শন ঘোষ দস্তিদার, তিনি এখান থেকে প্রার্থী হন। তার বিরুদ্ধে বামফ্রন্ট কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে ডক্টর সুব্রত মাইতি লড়াই করেছিলেন এবং তিনি পরাজিত হন সুদর্শন বাবুর কাছে। 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখান থেকে পেয়েছিল 48.10%, বিজেপির ঝুলিতে গিয়েছিল 7.18%, বামফ্রন্ট কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী এখান থেকে পেয়েছিলেন 39.62%, অন্যান্যরা 4.07% এবং নোটায় গিয়েছিল 1.03%। 2019-এর লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেল 46.99%, বিজেপির ঝুলিতে গেল 38.73%, বামেরা এখান থেকে পেল 10.66%, কংগ্রেসের ঝুলিতে গেল 1.19%, অন্যান্যরা 1.60% এবং নোটায় গেল 0.84%।
গত নভেম্বর মাসে আমাদের করা সমীক্ষায় ইঙ্গিত দিয়েছিল তৃণমূল কংগ্রেস এখান থেকে পেতে পারে 37%, বিজেপি 43%, বামফ্রন্ট কংগ্রেস জোট 17%, অন্যান্য 2% এবং নোটাই যেতে পারে 1%। আমাদের বর্তমান সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 34%, বিজেপি 48%, বামফ্রন্ট কংগ্রেস জোট 14%, অন্যান্য 3% এবং নোটাই যেতে পারে 1%। অর্থাৎ মহিষাদল আসন থেকে হেরে যেতে পারেন সুদর্শন ঘোষ দস্তিদার, এখান থেকে জয়ী হতে পারে বিজেপি প্রার্থী বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এরপর আমরা কথা বলবো হলদিয়া আসন নিয়ে, যেখানে 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী হন মধুরিমা মণ্ডল, কিন্তু তিনি সিপিআইএম প্রার্থী তাপসী মণ্ডলের কাছে পরাজিত হন। বর্তমানে তাপসী মণ্ডল তিনিও কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগদান করেছেন গেরুয়া শিবিরে। 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখান থেকে পেয়েছিল 39.53%, বিজেপির ঝুলিতে গিয়েছিল 6.67%, বামেরা এখান থেকে পেয়েছিল 50.17%, অন্যান্যরা 2.46% এবং নোটাই গিয়েছিল 1.18%। 2019 লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেল 59.15%, বিজেপি ঝুলিতে গেল 29.02%, বামেরা এখান থেকে পেল 8.66%, কংগ্রেসের ঝুলিতে গেল 1.12%, অন্যান্যরা 1.32% এবং নোটাই গেল 0.72%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম সেখানে ইঙ্গিত ছিল তৃণমূল কংগ্রেস পেতে পারে 47%, বিজেপি 37%, বামফ্রন্ট কংগ্রেস জোট 13%, অন্যান্য 2% এবং নোটাই যেতে পারে 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 41%, বিজেপি 47%, বামফ্রন্ট কংগ্রেস জোট 10%, অন্যান্য 1% এবং নোটাই যেতে পারে 1%। দল বদলের পর এই আসন কিন্তু ক্রমশ পজিটিভ হয়ে উঠছে গেরুয়া শিবিরের জন্য এবং এই আসন থেকে জয়ী হতে পারেন পদ্ম শিবিরের প্রার্থী বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। হলদিয়ার পর আমরা কথা বলবো সেই আসন, যে আসনের জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, নন্দীগ্রাম। যে নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতেছিলেন এবং তিনি সেখান থেকে পদত্যাগ করেন। ধরে নেওয়া হচ্ছে সেখান থেকেই তিনি প্রার্থী হবেন এবং তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন তিনি নিজে এই কেন্দ্র থেকে প্রার্থী হতে চান। এই কেন্দ্রে প্রায় 26% সংখ্যালঘু ভোটার আছে। আমরা এর আগে দেখিয়েছিলাম ভবানীপুর কেন্দ্র মুখ্যমন্ত্রীর নিজের গড়, সেখানে কিন্তু তিনি পরাজিত হতে পারেন। কি হবে নন্দীগ্রামে? তার আগে 2016 নির্বাচনে এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের তরফে শুভেন্দু অধিকারী এবং তিনি সিপিআই প্রার্থী আব্দুল কবির শেখকে হারিয়ে জয়ী হন। 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখান থেকে পেয়েছিল 66.79%, বিজেপির ঝুলিতে গিয়েছিল 5.32%, বামফ্রন্ট কংগ্রেস জোট এখান থেকে পেয়েছিল 26.49%, অন্যান্যরা 0.77% এবং নোটায় গিয়েছিল 0.63%। 2019 লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 62.77%, বিজেপির ঝুলিতে গিয়েছিল 29.92%, বামফ্রন্ট এখান থেকে পেয়েছিল 4.49%, কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল 0.86%, অন্যান্যরা 1.37% এবং নোটায় গিয়েছিল 0.59%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম তখনও শুভেন্দু অধিকারী দল বদল করেননি। সেই সময়ে সমীক্ষার হিসেবে তৃণমূল কংগ্রেস পেতে পারত 55%, বিজেপি 35%, বামফ্রন্ট কংগ্রেস জোট 8%, অন্যান্য 1% এবং নোটাই যেতে পারত 1%। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে প্রার্থী হতে চলেছেন। বিজেপি কি এখানে প্রার্থী করবে শুভেন্দু অধিকারীকে, নাকি অন্য কেউ প্রার্থী হবেন? 26% সংখ্যালঘু ভোট আছে। কি হবে ইকুয়েশন, কি উঠে আসছে আমাদের সমীক্ষায় দেখে নেব এক নজরে। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে তৃণমূল কংগ্রেস এখান থেকে পেতে পারে 45%, বিজেপি 47%, বামফ্রন্ট কংগ্রেস জোট 6%, অন্যান্য 1% এবং নোটাই যেতে পারে 1%। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে দাবি করে থাকুক যে এই আসন থেকে জয়ী করবেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে, অন্যদিকে শুভেন্দু অধিকারী যে দাবি করে থাকুন তিনি এখান থেকে অন্তত 50,000 মার্জিনে জেতাবেন বিজেপি প্রার্থীকে। আমাদের সমীক্ষা কিন্তু তা ইঙ্গিত দিচ্ছে না, হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত এবং যে কেউ জিততে পারেন এই আসন বলে আমাদের সমীক্ষায় উঠে আসছে। কিন্তু কোথাও গিয়ে অ্যাডভান্টেজ শুভেন্দু অধিকারী শিবির, কোথাও গিয়ে অ্যাডভান্টেজ গেরুয়া শিবির। এই আসন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ালেও হারিয়ে দিতে পারেন, তার জনপ্রিয়তার কথা মাথায় রেখেও এখানকার মানুষ কিন্তু পদ্ম শিবিরকেই বেছে নিতে পারেন বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। আমরা আপনাদের বলেছিলাম পূর্ব মেদিনীপুরের 16টি আসনের সমীক্ষা দেখাবো, তার মধ্যে 8টি আসনের সমীক্ষা দেখালাম, বাকি আছে আরও 8টি আসনের সমীক্ষা। তবে সেই সমীক্ষা দেখানোর আগে আপনাদের কাছে কয়েকটি অনুরোধ। 1 নম্বর, আপনারা যারা আমাদের চ্যানেলটি ফলো করছেন, আমাদের সমীক্ষা পছন্দ করছেন, তাদের জন্য বলছি আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল আছে পলিটিক্যাল বেঙ্গল, তার লিঙ্ক আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এই যে রাজনৈতিক ঝড় চলছে, এখনো নির্বাচনের দিন ঘোষণা হয়নি, কিন্তু প্রতিদিন
প্রতিটি রাজনৈতিক শিবিরের নেতারা বিভিন্ন জায়গায় সভা করে ঝড় তুলছেন, সেই সব খবরের লেটেস্ট আপডেট পেতে হলে আমাদের পলিটিক্যাল বেঙ্গল চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন এবং সেখানকার ভিডিও আপনারা দেখুন। এছাড়াও আমরা শুধুমাত্র বাংলার রাজনীতি এবং পরবর্তীকালে ভারতের রাজনীতি আরও ব্যাপক আকারে আলোচনা করতে, তার ইনসাইড স্টোরি আপনাদের জানাতে আমাদের একটি নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করেছি, পলিটিক্যাল ইনসাইটস ইন্ডিয়া। তার লিঙ্কও আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেখানে কিন্তু আপনারা অবশ্যই করে পেজটিকে ফলো করুন এবং সেই পেজ থেকে আপনারা অনেক বেশি ভেতর ইনসাইটের খবর আপনারা পেতে থাকবেন। পলিটিক্যাল ইনসাইটে যদি আপনারা ইন্টারেস্টেড হন, অবশ্যই করে আমাদের এই পেজটি আপনারা ফলো করুন। আর এছাড়া আমাদের পোর্টাল তো আছেই www.priyobandhu.com, সেখানেও আপনারা অবশ্যই করে সেটা ফলো করুন এবং লেটেস্ট আপডেটেড খবর পেতে হলে অবশ্যই আমাদের পোর্টাল www.priyobandhu.com আপনারা ফলো করুন। যাই হোক, আপনাদের 16টি আসনের সমীক্ষা দেখাবো, 8টি আসনের সমীক্ষা দেখিয়েছি, বাকি আছে আরও 8টি আসনের সমীক্ষা, চলে আসবো। আমরা প্রথমেই কথা বলবো চণ্ডীপুর আসন নিয়ে, যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে অমিয়কান্তি ভট্টাচার্য তিনি সিপিএম প্রার্থী মঙ্গলচন্দ্র প্রধানকে হারিয়ে 2016 নির্বাচনে জয়ী হয়েছিলেন। 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখান থেকে পেয়েছিল 48.52%, বিজেপির ঝুলিতে গিয়েছিল 5.14%, বামফ্রন্ট কংগ্রেস জোট এখান থেকে পেয়েছিল 43.64%, অন্যান্যরা 1.98% এবং নোটায় গিয়েছিল 0.71%। 2019-এর লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 48.51%, বিজেপির ঝুলিতে গিয়েছিল 40.98%, বামফ্রন্ট এখান থেকে পেয়েছিল 8.34%, কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল 0.92%, অন্যান্যরা 0.71% এবং নোটায় গিয়েছিল 0.53%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম, সেই সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস এখান থেকে পেতে পারত 38%, বিজেপি 46%, বামফ্রন্ট কংগ্রেস জোট 14%, অন্যান্য 1% এবং নোটায় যেতে পারত 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 37%, বিজেপি 48%, বামফ্রন্ট কংগ্রেস জোট 12%, অন্যান্য 2% এবং নোটায় যেতে পারে 1%। অর্থাৎ চণ্ডীপুর আসন থেকেও ফুটতে পারে পদ্ম বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। চণ্ডীপুর আসনের পর আমরা কথা বলবো পটাশপুর আসন নিয়ে, যেখান থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে জ্যোতির্ময় কর 2016 নির্বাচনে সিপিআই প্রার্থী মাখনলাল নায়ককে হারিয়ে জয়ী হন। 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখান থেকে পেয়েছিল 54.51%, বিজেপির ঝুলিতে গিয়েছিল 5.36%, বামফ্রন্ট কংগ্রেস জোট এখান থেকে পেয়েছিল 38.78%, অন্যান্যদের ঝুলিতে গিয়েছিল 0.76% এবং নোটায় গিয়েছিল 0.59%। 2019-এর লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 50.25%, বিজেপির ঝুলিতে গিয়েছিল 42.96%, বামফ্রন্ট এখান থেকে পেয়েছিল 4.44%, কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল 1.14%, অন্যান্যরা 0.66% এবং নোটায় গিয়েছিল 0.55%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম, সেই সমীক্ষা অনুযায়ী এখান থেকে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি ছিল 40%, বিজেপি 49%, বামফ্রন্ট কংগ্রেস জোট 9%, অন্যান্য 1% এবং নোটায় যেতে পারত 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 38%, বিজেপি 52%, বামফ্রন্ট কংগ্রেস জোট 7%, অন্যান্য 2% এবং নোটা 1%। অর্থাৎ এই আসন থেকেও ফুটতে পারে পদ্ম বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। পটাশপুরের পর আমরা কথা বলবো কাঁথি উত্তর আসন নিয়ে, যেখান থেকে তৃণমূল কংগ্রেস 2016 নির্বাচনে প্রার্থী করেছিল বাঁশরী মাইতিকে এবং তিনি সিপিআইএম প্রার্থী চক্রধর মাইকাপকে হারিয়ে 2016 নির্বাচনে জয়ী হন। 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখান থেকে পেয়েছিল 50.09%, বিজেপির ঝুলিতে গিয়েছিল 5.77%, বামফ্রন্ট এখান থেকে পেয়েছিল 41.13%, অন্যান্যরা 2.17% এবং নোটায় গিয়েছিল 0.85%। 2019-এর লোকসভা নির্বাচন, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস পেল 48.78%, বিজেপির ঝুলিতে গেল 42.71%, বামফ্রন্ট এখান থেকে পেল 5.52%, কংগ্রেসের ঝুলিতে গেল 1.45%, অন্যান্যরা 0.87% এবং নোটাই গেল 0.67%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম, সেই সমীক্ষায় ইঙ্গিত ছিল তৃণমূল কংগ্রেস এখান থেকে পেতে পারে 46%, বিজেপি 41%, বামফ্রন্ট কংগ্রেস জোট 11%, অন্যান্য 1% এবং নোটাই যেতে পারে 1%। এখান থেকে দলবদল করেছেন এখানকার বিধায়ক, তিনিও গেরুয়া শিবিরে নাম লিখেছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। আমাদের বর্তমান সমীক্ষা সেই দল বদলের পরিপ্রেক্ষিতে কি ইঙ্গিত দিচ্ছে, এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 40%, বিজেপি 50%, বামফ্রন্ট কংগ্রেস জোট 8%, অন্যান্য 1% এবং নোটাই যেতে পারে 1%। অর্থাৎ দল বদলের ফসল ঘরে তুলছে গেরুয়া শিবির, এখান থেকে জয়ী হতে পারেন পদ্ম শিবিরের প্রার্থী বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে।
এরপর আমরা কথা বলবো ভগবানপুর আসন নিয়ে, যেখান থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছিলেন অর্ধেন্দু মাইতি এবং তিনি কংগ্রেস প্রার্থী হেমাংশু শেখর মহাপাত্রকে হারিয়ে জয়ী হন এই আসন থেকে। 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস সেখান থেকে পেয়েছিল 54.18%, বিজেপির ঝুলিতে গিয়েছিল 3.80%, বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী এখান থেকে পেয়েছিলেন 38.62%, অন্যান্যরা 2.83% এবং নোটাই গিয়েছিল 0.56%। 2019 লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 54.95%, বিজেপির ঝুলিতে গিয়েছিল 37.42%, বামেরা এখান থেকে পেয়েছিল 5.51%, কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল 0.94%, অন্যান্যরা 0.68% এবং নোটাই গেল 0.51%। গত নভেম্বর মাসে আমাদের করা সমীক্ষায় ইঙ্গিত ছিল এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 48%, বিজেপি 40%, বামফ্রন্ট কংগ্রেস জোট 10%, অন্যান্য 1% এবং নোটাই যেতে পারে 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 44%, বিজেপি 47%, বামফ্রন্ট কংগ্রেস জোট 8%, অন্যান্য 1% এবং নোটাই যেতে পারে 1%। অর্থাৎ এই আসনে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে, কিন্তু শুভেন্দু অধিকারীর দল বদলের এফেক্ট আবারও পড়ছে এই আসনেও, এবং তার ফলে এই আসনে কিন্তু এগিয়ে গেল গেরুয়া শিবির বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। ভগবানপুরের পর আমরা কথা বলবো খেজুরি আসন নিয়ে, যেখান থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ আর এক নেতা রণজিৎ মণ্ডলকে, এবং তিনি বামফ্রন্ট কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী অসীম কুমার মণ্ডলকে হারিয়ে জয়ী হন 2016 নির্বাচনে। 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস সেখান থেকে পেয়েছিল 54.30%, বিজেপির ঝুলিতে গিয়েছিল 8.94%, বামফ্রন্ট কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী এখান থেকে পেয়েছিলেন 32.05%, অন্যান্যরা 3.33% এবং নোটায় গিয়েছিল 1.37%। 2019 লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 48.34%, বিজেপির ঝুলিতে গিয়েছিল 45.56%, বামেরা এখান থেকে পেয়েছিল 3.61% এবং কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল 1.11%, অন্যান্যরা পেল 0.74% এবং নোটাই গেল 0.64%। গত নভেম্বর মাসে আমাদের করা সমীক্ষায় ইঙ্গিত ছিল এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 39%, বিজেপি 51%, বামফ্রন্ট কংগ্রেস জোট 8%, অন্যান্য 1% এবং নোটাই যেতে পারে 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 38%, বিজেপি 54%, বামফ্রন্ট কংগ্রেস জোট 6%, অন্যান্য 1% এবং নোটাই যেতে পারে 1%। অর্থাৎ খেজুরি আসন থেকেও ফুটতে পারে পদ্ম বলে আমাদের সমীক্ষা ইঙ্গিত উঠে আসছে। খেজুরির পর আমরা কথা বলবো কাঁথি দক্ষিণ আসন নিয়ে, খুব ইন্টারেস্টিং একটি কেন্দ্র। এখান থেকে তৃণমূল কংগ্রেস 2016 নির্বাচনে বিধায়ক হিসেবে নির্বাচিত করে দিব্যেন্দু অধিকারীকে, শুভেন্দু অধিকারীর ভাই, এবং তিনি সিপিআইএম প্রার্থী উত্তম প্রধানকে হারিয়ে জয়ী হয়েছিলেন এই আসন থেকে। পরবর্তীকালে শুভেন্দু অধিকারী যখন কেন্দ্রের সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন, সেখানে উপনির্বাচনে প্রার্থী করা হলো দিব্যেন্দু অধিকারীকে। তার ফলে তার এই শূন্য আসনে উপনির্বাচন হয় এবং তৃণমূল কংগ্রেস এখানে প্রার্থী করে চন্দ্রিমা ভট্টাচার্যকে, কেননা তিনি দমদম উত্তর কেন্দ্র থেকে হেরে গিয়েছিলেন তন্ময় গাঙ্গুলির কাছে, এবং তিনি কিন্তু বিজেপি প্রার্থী সৌরীন্দ্রমোহন জানাকে হারিয়ে এখান থেকে জয়ী হয়েছিলেন এবং পরবর্তীকালে রাজ্যের মন্ত্রীও হয়েছিলেন। কাঁথি দক্ষিণ কেন্দ্রে 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 53.72%, বিজেপি ঝুলিতে গিয়েছিল 8.76%, বামফ্রন্ট কংগ্রেস জোট এখান থেকে পেল 34.22%, অন্যান্যরা 1.98% এবং নোটাই গেল 1.33%। 2019 লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেল 51.35%, বিজেপির ঝুলিতে গেলে 40.94%, বামেরা এখান থেকে পেল 4.77%, কংগ্রেস 1.49%, অন্যান্যরা 0.76% এবং নোটাই গেল 0.70%। গত নভেম্বর মাসে আমাদের সমীক্ষা ইঙ্গিত ছিল এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 47%, বিজেপি 39%, বামফ্রন্ট কংগ্রেস জোট 12%, অন্যান্য 1% এবং নোটাই যেতে পারে 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 42%, বিজেপি 47%, বামফ্রন্ট কংগ্রেস জোট 8%, অন্যান্য 2% এবং নোটাই যেতে পারে 1%। অর্থাৎ এই আসন থেকেও কিন্তু ফুটতে পারে পদ্ম। শুভেন্দু অধিকারী দল বদলের পর এই আসনের সমীকরণ কিন্তু সম্পূর্ণ বদলে গেল বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। কাঁথি দক্ষিণের পর আমরা কথা বলবো রামনগর কেন্দ্র নিয়ে, যেখানে শুভেন্দু অধিকারী তথা অধিকারী পরিবারের ঘোষিত বিরোধী বলে পরিচিত অখিল গিরিকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস 2016 নির্বাচনে, এবং তিনি সিপিআইএম প্রার্থী তাপস সিনহাকে হারিয়ে জয়ী হয়েছিলেন। 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখান থেকে পেয়েছিল 52.99%, বিজেপির ঝুলিতে গিয়েছিল 6.03%, বামফ্রন্ট কংগ্রেস জোট এখান থেকে পেয়েছিল 39.01%,
অন্যান্যরা 1.14% এবং নোটায় গিয়েছিল 0.84%। 2019-এর লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেল 48.01%, বিজেপির ঝুলিতে গেল 44.29%, বামেরা এখান থেকে পেল 5.06%, কংগ্রেসের ঝুলিতে গেল 1.25%, অন্যান্যরা 0.71% এবং নোটায় গেল 0.67%। গত নভেম্বর মাসে আমাদের করা সমীক্ষা ইঙ্গিত ছিল এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 38%, বিজেপি 49%, বামফ্রন্ট কংগ্রেস জোট 11%, অন্যান্য 1% এবং নোটায় যেতে পারে 1%। শুভেন্দু অধিকারী দল বদলের পরেই অখিলগুলির উপরেই কিন্তু ভরসা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি হবে এই আসনে, আমাদের বর্তমান সমীক্ষায় কি উঠে আসছে দেখে নেবো এক নজরে। তৃণমূল কংগ্রেস এখান থেকে পেতে পারে 35%, বিজেপি 53%, বামফ্রন্ট কংগ্রেস জোট 9%, অন্যান্য 2% এবং নোটায় যেতে পারে 1%। অর্থাৎ এই আসন থেকেও কিন্তু জয়ী হতে পারে পদ্ম শিবির বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এরপর আমরা কথা বলবো পূর্ব মেদিনীপুরের শেষ আসন এগরা নিয়ে, যে এগরা থেকে 2016 নির্বাচনে প্রার্থী হন সমরেশ দাস এবং তিনি কিন্তু ডিসিপি প্রার্থী শেখ মোহাম্মদ হোসেনকে হারিয়ে জয়ী হয়েছিলেন এই আসন থেকে। 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখান থেকে পেয়েছিল 51.31%, বিজেপির ঝুলিতে গিয়েছিল 5.89%, বামফ্রন্ট কংগ্রেস জোট এখান থেকে পেয়েছিল 39.56%, অন্যান্যরা 1.89% এবং নোটায় গিয়েছিল 1.36%। 2019-এর লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেল 44.42%, বিজেপির ঝুলিতে গেল 48.25%, বামেরা এখান থেকে পেল 3.96%, কংগ্রেসের ঝুলিতে গেল 1.03%, অন্যান্যরা 1.56% এবং নোটায় গেল 0.78%। গত নভেম্বর মাসে আমাদের করা সমীক্ষায় ইঙ্গিত ছিল তৃণমূল কংগ্রেস এখান থেকে পেতে পারে 33%, বিজেপি 55%, বামফ্রন্ট কংগ্রেস জোট 9%, অন্যান্য 2% এবং নোটায় যেতে পারে 1%। আমাদের বর্তমান সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে এখান থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস পেতে পারে 37%, বিজেপি 53%, বামফ্রন্ট কংগ্রেস জোট 7%, অন্যান্য 2% এবং নোটায় যেতে পারে 1%। অর্থাৎ এই আসনেও জয়ী হতে পারে পদ্ম শিবির বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। তো বন্ধুরা, এই গেল আমাদের আজকের পূর্ব মেদিনীপুরের 16টি আসনের সমীক্ষা। যে 16টি আসনের মধ্যে 16টিই পেতে পারে পদ্ম শিবির বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত রয়েছে। যদিও গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম শুভেন্দু অধিকারী দল বদলের আগে, সেই সময় দেখাচ্ছিল 6টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস, 10টি আসন পেতে পারে গেরুয়া শিবির। অর্থাৎ শুভেন্দু অধিকারী যখন বিদ্রোহী ছিলেন, তিনি তখন দল বদল করেননি, তখনই কিন্তু তলায় তলায় তৃণমূল থেকে বিজেপিতে একটা বড় পরিমাণ অংশ ভোট শিফট করে গিয়েছিল এবং তার ফলে 10-6 ফল দেখাচ্ছিল নভেম্বর মাসে। আর শুভেন্দু অধিকারীর দল বদলের পর কার্যত এই জেলায় ল্যান্ডস্লাইড একটা ভিক্টরির দিকে দেখাচ্ছে, হোয়াইট ওয়াইজ ভিক্টরির দিকে দেখাচ্ছে পদ্ম শিবিরের দিকে। সুতরাং এই জেলা কিন্তু খুব ইন্টারেস্টিং হচ্ছে এবং আরও ইন্টারেস্টিং হচ্ছে নন্দীগ্রাম কেন্দ্রের জন্য, যে কেন্দ্রের আমরা দেখালাম একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত হচ্ছে। মাত্র 47%, 45%, অর্থাৎ 2% ডিফারেন্স রয়েছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে। যদিও এখানে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি শুভেন্দু অধিকারীকে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এখানে সেইভাবে প্রচারে নামেননি, তার হয়ে তার প্রতিনিধিরা এখানে প্রচার করছেন। সুতরাং প্রচার যত এগোবে, এই আসনে কি হবে, এই জেলায় কি হবে, সেদিকে সকলের নজর থাকবে। 2019-এর লোকসভা নির্বাচন যদি দেখেন, সেখানে এই 16টি আসনের মধ্যে 14টি আসনে গিয়েছিল তৃণমূল কংগ্রেস, 2টি আসনে বিজেপি। 14 থেকে 0 শুভেন্দু অধিকারী ফ্যাক্টর যে কাজ করছে এই আসনে বোঝাই যাচ্ছে। অন্যদিকে 2 থেকে 16 বিজেপি কিন্তু যে হাওয়াটা তুলেছিল লোকসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী দলে আসার পর, তা আরও পরিপূর্ণ হচ্ছে বলে আমাদের সমীক্ষা ইঙ্গিত উঠে আসছে। অন্যদিকে যদি 2016 নির্বাচন দেখি, সেখানে কিন্তু এই 16টি আসনের মধ্যে 13টি আসন ছিল তৃণমূল কংগ্রেসের দখলে, 3টি আসন ছিল বামফ্রন্ট কংগ্রেসের দখলে। বামেরা যে আসন দখল করেছিল, সেখান থেকেও দেখা যাচ্ছে দুজন বিধায়ক কিন্তু শুভেন্দু অধিকারীর হাত ধরে চলে এসেছেন গেরুয়া শিবিরে। সুতরাং বামেদের অবস্থা বা বামফ্রন্ট কংগ্রেস জোটের অবস্থা এই জেলায় আরও সঙ্গীন হচ্ছে, কিন্তু তার থেকেও বড় সড়ো ধাক্কা লাগতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে, তৃণমূলের শিবিরে বলে আমাদের সমীক্ষা ইঙ্গিত উঠে আসছে। যাই হোক, এই গেল আজকের সমীক্ষা। আজকের সমীক্ষা শেষ করার আগে আমরা এখনো অব্দি গোটা রাজ্যের যেসব জেলায় সমীক্ষা করেছি তা আপনাদের দেখিয়ে দেবো এক নজরে। কুচবিহার, যেখানে 9টি আসন আছে, যার মধ্যে 3টি তৃণমূল কংগ্রেস, 6টি বিজেপি পেতে পারে। আলিপুরদুয়ারের 5টি আসনের মধ্যে 5টি বিজেপির পক্ষে যেতে পারে। দার্জিলিং 5টি আসন রয়েছে, 3টি তৃণমূল কংগ্রেস, 1টি বিজেপি, 1টি বামফ্রন্ট কংগ্রেস জোট। জলপাইগুড়ি 7টি আসনের মধ্যে 1টি তৃণমূল কংগ্রেস, 6টি বিজেপি। কালিম্পংয়ের একমাত্র আসনটি যেতে পারে তৃণমূল কংগ্রেস গোর্খা জনমুক্তি মোর্চার জোটের প্রতি। উত্তর দিনাজপুরের 9টি আসন, যার মধ্যে 4টি তৃণমূল কংগ্রেস, 3টি বিজেপি, 2টি বামফ্রন্ট কংগ্রেস জোট পেতে পারে।
দক্ষিণ দিনাজপুরে 6টি আসন রয়েছে, যার মধ্যে 1টি তৃণমূল কংগ্রেস, 5টি বিজেপি। মালদার 12টি আসনের মধ্যে 6টি বিজেপি, 6টি বামফ্রন্ট কংগ্রেস জোট। মুর্শিদাবাদের 22টি আসন রয়েছে, যার মধ্যে 10টি বামফ্রন্ট কংগ্রেস জোট, 2টি বিজেপি, 10টি তৃণমূল কংগ্রেস পেতে পারে। নদিয়ার 17টি আসনের মধ্যে 4টি তৃণমূল কংগ্রেস, 13টি বিজেপি পেতে পারে। উত্তর 24 পরগনা 33টি আসন, 14টি তৃণমূল কংগ্রেস, 19টি বিজেপি পেতে পারে। দক্ষিণ 24 পরগনার 31টি আসন, যার মধ্যে 11টি তৃণমূল কংগ্রেস, 15টি বিজেপি, 2টি বামফ্রন্ট কংগ্রেস জোট এবং 3টি অন্যান্যরা ছিনিয়ে নিতে পারে। কলকাতার 11টি আসন রয়েছে, যার মধ্যে 5টি তৃণমূল কংগ্রেস, 6টি বিজেপি পেতে পারে। হাওড়ার 16টি আসন রয়েছে, যার মধ্যে 4টি তৃণমূল কংগ্রেস, 12টি বিজেপি পেতে পারে। হুগলির 18টি আসনের মধ্যে 3টি তৃণমূল কংগ্রেস, 15টি বিজেপি পেতে পারে। এবং আজকে আমরা দেখালাম পূর্ব মেদিনীপুর, যার মধ্যে 16টি আসনের 16টিই যেতে পারে গেরুয়া শিবিরের দিকে বলে আমাদের সমীক্ষা ইঙ্গিত উঠে আসছে। অর্থাৎ গোটা রাজ্যের এখন অব্দি আমরা মোট 218টি আসনের সমীক্ষা দেখালাম, যার মধ্যে 64টি তৃণমূল কংগ্রেস, 130টি বিজেপি, 21টি বামফ্রন্ট কংগ্রেস জোট এবং 3টি অন্যান্যরা পেতে পারে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত রয়েছে। এই গেল আজকে সমীক্ষা। তবে সেই সমীক্ষা শেষ করার আগে যে বিশেষ দিকটির দিকে আপনারা নজর রাখেন, আমাদের বারবার অনুরোধ করেন, সেটি দেখাবো। 2016 থেকে 2021 কিভাবে পরিবর্তিত হচ্ছে বাংলার রাজনৈতিক মানচিত্র, অন্তত আমাদের সমীক্ষা অনুযায়ী কিভাবে উঠে আসছে সেটাই আপনাদের দেখাবো। আজকে যে 218টি সমীক্ষা আমরা শেষ করলাম, সেই 218টি সমীক্ষার মধ্যে তৃণমূল 64, বিজেপি 130, বামফ্রন্ট কংগ্রেস জোট 21 এবং অন্যান্যরা 3টি আসন পেতে পারে। নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম এই 218টি আসনের মধ্যে, সেখানে তৃণমূল কংগ্রেস 72টি আসন পেতে পারত, বিজেপি 114, বামফ্রন্ট কংগ্রেস জোট 29 এবং অন্যান্যরা 3টি আসন পেতে পারত বলে আমরা দেখিয়েছিলাম। তৃণমূল কংগ্রেস 72 থেকে 64, 8টি আসনের লস দেখাচ্ছে নভেম্বর থেকে এই জানুয়ারি মাসে এসে। অন্যদিকে বিজেপি 114 থেকে 130-এ পৌঁছে যাচ্ছে। বামফ্রন্ট কংগ্রেস জোট 29 থেকে 21-এ নেমে আসছে, 8টি আসনের লস তাদের ক্ষেত্রেও দেখাচ্ছে। অন্যান্যরা 3টি আসন পেয়েছিল, 3টি আসনই তারা ধরে রাখছে। আবার আমরা যদি 2019-এর লোকসভা নির্বাচনের সঙ্গে ম্যাপ করি, সেখানে এই 218টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষে ছিল 130টি আসন, যেখান থেকে তারা নেমে এসেছে 64টি আসনে। অন্যদিকে বিজেপি এগিয়েছিল 74টি আসনে, যেখান থেকে তারা পৌঁছে যাচ্ছে 130 আসনে। বামফ্রন্ট কংগ্রেস জোট 14 আসনে ছিল, তারা পৌঁছচ্ছে 21টি আসনে। অন্যান্যরা 0 ছিল, সেখান থেকে পৌঁছচ্ছে 3-এ। খুব স্বাভাবিকভাবেই মিম এবং আয়েশে প্রথমবার লড়াই করছে বাংলায়। অন্যদিকে 2016 নির্বাচন যদি দেখেন, সেখানে এই 218টি আসনের মধ্যে 152টি আসন ছিল তৃণমূল কংগ্রেসের দখলে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্ব এইখানেই নিশ্চিত হয়ে গেছিল, পূর্ব মেদিনীপুরে এসেই। বাকি জেলা যেগুলো ছিল সেগুলো তো বোনাস আসন। যাই হোক, সেই 152 থেকে বর্তমানে কিন্তু 64 বড় সড় ধাক্কা তৃণমূল কংগ্রেসের শিবিরে। অন্যদিকে বিজেপি 2 থেকে পৌঁছে যাচ্ছে 130-এ, অবিশ্বাস্য উত্থান একটা। বামফ্রন্ট কংগ্রেস জোট 61 থেকে 21, 40টি আসনের লস। খুব স্বাভাবিকভাবেই তারা কিন্তু বিরোধী পরিসর হারিয়েছে। প্রথমে তারা বিরোধী পরিসর হারিয়েছিল বিজেপির কাছে, বিজেপি প্রধান বিরোধী হিসেবে এগিয়ে এসেছিল, কিন্তু বর্তমানে যা ট্রেন্ড দিচ্ছে, তারা কিন্তু শাসক দল হওয়ার দিকে এগোচ্ছে, প্রধান বিরোধীর জায়গায় চলে আসছে তৃণমূল কংগ্রেস। অন্যান্যরা 3টি আসন পেয়েছিল, যে 3টি অন্যান্যরা ছিল গোর্খা জনমুক্তি মোর্চার আসন, অর্থাৎ 155, কেননা এদের সমর্থন ছিল তৃণমূল কংগ্রেসের সঙ্গে। 155 থেকে বেসিক্যালি 64 আসনে নেমে আসছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে 2 থেকে 130। বাকি রইল পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার সমীক্ষা। পরপর প্রত্যেক দিন সকাল 9টায় আমরা সমীক্ষা নিয়ে আসবো, আর বিকেল 5টায় সেই স্পেশাল টপিক, রাজনৈতিক একটা আলোচনা, যেখান থেকে আমরা তুলে ধরার চেষ্টা করব এই নির্বাচনকে, 2021-এর নির্বাচনকে কোন কোন বিষয়গুলো প্রভাবিত করছে বা করতে পারে। বিভিন্ন ইকুয়েশন, তার ইন্টারনাল ম্যাথমেটিক্স কী রয়েছে তা নিয়ে কিন্তু আলোচনা করব। প্রথম দিনের পর্ব গতকাল আপনাদের দেখিয়েছি, আপনারা আমাদের প্রচুর ফিডব্যাক দিয়েছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ। আজকে বিকেল 5টাতেও কিন্তু একটি নতুন টপিক নিয়ে আসছি, যা দিয়েছেন আপনারাই, এবং আপনাদের দেওয়া সেই টপিক নিয়েই আমরা আলোচনা করব। বিকেল 5টায় আবার দেখা হচ্ছে। ততক্ষণ অবধি সাথে থাকুন, পাশে থাকুন, ভালো থাকুন। নমস্কার।